জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি প্রতিহিংসার শিকার, পর্যবেক্ষণ আদালতের। একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক, এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। নির্বাচন দুদক, পুলিশ ও সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে আজ। দ্বিকক্ষ সংসদ সহ আইন সংশোধনের সুপারিশ। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান স্ত্রী সহ রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার নিশ্চিত করেছে ডিবি। মধ্যরাতে সচিবালয়ের সামনে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয় অব্যাহতি পাওয়া এসআইদের। নিরাপত্তার স্বার্থেই ব্যবস্থা, দাবি পুলিশের। মধ্যরাতে সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পড়ল 3টি রিসোর্ট। শর্ট সার্কিট থেকে লাগে আগুন, পর্যটন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি। ব্রিটেনে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেই রেহাই পাচ্ছেন না টিউলিপ। দুর্নীতি অনুসন্ধানে অধিকতর তদন্তের আহ্বান ব্রিটিশ শ্যাডো হোম সেক্রেটারি। এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল গ্রেপ্তার নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুক্তি পেয়েছেন অন্য আসামিরাও। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের একটি বেঞ্চ 4 দিনের শুনানি শেষে আজ এই রায় দেন। রায়ে আপিল বিভাগ, বিচারিক আদালত এবং হাইকোর্ট বিভাগের পূর্বের 2টি রায় বাতিল করা হয়। আদালত বলেছে এই মামলার কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া ও তার পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা দেয়া হয়। মামলার বাদী দুদকের আইনজীবী জানান, অরফানেজ ট্রাস্টে আইনের ব্যত্যয় হয় এমন কোনো ঘটনা ঘটেনি। এই মামলা শুরুতেই বাতিল হয়ে যাওয়ার প্রয়োজন ছিল বলেও জানান তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার 5 বছর, তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। অন্য আসামিরাও নির্দোষ প্রমাণিত হয়েছেন। আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, মামলার পর্যবেক্ষণে আদালত ও আইনজীবীরা কি বলেছেন? ইশিকা, আপনি যেমনটি জানেন 2018 সালের 8 ফেব্রুয়ারি হচ্ছে বেগম খালেদা জিয়াকে এই মামলার ক্ষেত্রে 2 বছর 1 মাস 13 দিন হচ্ছে কারাগারে থাকা লেগেছিল। এবং এখানে কিন্তু এই মামলাটি আজকে রায় পর্যবেক্ষণে বিচারপতিরা, প্রধান বিচারপতি রায় পর্যবেক্ষণে যেটি বলেছেন যে এই মামলাটি হচ্ছে 5 বিচারপতির সর্বসম্মতিক্রমেই হয়েছে। এবং সেই মামলায় বলা হয়েছে যে এই মামলায় যে 5 জনকে হচ্ছে অভিযুক্ত করা হয়েছে, আসামি করা হয়েছিল,
তাদেরকে হচ্ছে কোনোভাবে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ বা তথ্যাদি যা প্রমাণগুলো আছে সেগুলো পাওয়া যায়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ না থাকায় তারা কিন্তু বেকসুর খালাস হয়েছেন। এবং সেটিও বলা হয়েছে যে এই মামলায় যে তাদেরকে এই নিম্ন আদালত এবং হাইকোর্ট এই দুটি মামলাতেই তাদেরকে হচ্ছে প্রতিহিংসা পরায়ণভাবে তাদেরকে আসলে এই মামলায় আসামি করা হয়েছিল। এবং তারপর যেটি বলেছেন যে হচ্ছে এই মামলায় যেহেতু তারা আসলে বেকসুর খালাস হয়েছে, তারা তাদের যে সম্মানহানি হয়েছে সেটিও হচ্ছে তারা ফিরিয়ে পাবেন এই রায়ের মাধ্যমে। এরপর আমরা বেগম খালেদা জিয়ার আইনজীবীদের সাথে কথা বলি। আইনজীবীরা যেটি বলেছেন, যে আইনজীবী জয়নুল আবেদিন যেটি বলেছেন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মামলাতে বেগম খালেদা জিয়াকে যে কারাগারে পাঠিয়েছিলেন সেখানে কিন্তু খালেদা জিয়া আসলে সুস্থ হয়ে গিয়েছেন এবং সেখান থেকে যখন ফেরত আসে তখন কিন্তু তিনি অনেক অসুস্থ অবস্থায় ছিলেন। অর্থাৎ সেখানে কিন্তু তাকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার করেন হচ্ছে বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অনেকভাবে নির্যাতন চালায়। এই জন্যই এরপরেই কিন্তু তিনি খালেদা জিয়া অসুস্থ হয়ে যায়। এবং আরেক আইনজীবী তিনি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি যেটি বলেছেন যে তারেক রহমানের যে পরিবার বা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই পরিবারকে হচ্ছে নির্বাচিত অংশগ্রহণ যাতে না করতে দেওয়া হয় এবং নিজেদের প্রতিহিংসামূলক ভাবে হচ্ছে এই মামলাতে তাদেরকে ফাঁসানো হয়। এবং শুধুমাত্র এই মামলাতে নয়, বিভিন্ন ধরনের মামলাতে হচ্ছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যে খালাস পেয়েছিলেন সেখানে আসলে কোনো তথ্য প্রমাণাদি না থাকার কারণেও তারা হচ্ছে নিজেদের প্রতিহিংসার জেরে এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আসলে ফাঁসিয়েছিলেন। এবং দুদকের আইনজীবীও বলেছেন যে এই মামলাতে আসলে খালেদা জিয়াকে আসলে এর আগেই হচ্ছে খালাস দেওয়ার কথা থাকলেও সেটি এখন খালাস হয়েছে। তো এই সম্পূর্ণ জিনিস মিলিয়ে হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হচ্ছে খালাস পেয়েছেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান, খালেদা জিয়া। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের মধ্যে 4 সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। কিছুক্ষণ আগে এসব প্রতিবেদন জমা দেওয়া হয়। এই 4টি কমিশন হল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার পর বিকেল 3টায় সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে 6টি কমিশন গঠন করা হলেও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার জন্য 31 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে একই মাসে দায়িত্ব গ্রহণের পর দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং জনমালিকানা, জবাবদিহি ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য 15টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, কখন প্রতিবেদনগুলো জমা পড়লো আর প্রতিবেদনে কি কি থাকছে কিছু জানতে পেরেছেন কিনা? ইশিকা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা 11টায় যেই সংস্কার কমিশন, যেই 4টি সংস্কার কমিশন আজকে তাদের প্রতিবেদন জমা দিবেন, তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমাও দেয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে যেই 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন তারা হচ্ছেন সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সংস্কার কমিশনগুলোর আজকে যেই প্রতিবেদন জমা দেবেন সেই প্রতিবেদনের ওপর এই প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের উপরে যেই সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশগুলো নিয়েও কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার পর কিছুক্ষণ আলোচনা হবে এবং প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং সংস্কার কমিশনের যারা প্রধানরা রয়েছেন তারা এই বিষয়ে বিস্তারিত নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করবেন এবং এই আলোচনার পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই মাসের মধ্যেই আলোচনার ভিত্তিতে ঐক্যমত গড়ার চেষ্টা করা হবে এবং ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং
সেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হবে এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো করা হচ্ছে সেই বিষয়ে। এটি কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। এবং আপনি যেমনটি জানেন যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদকের সংস্কারের যেই 6টি কমিশন, সেই 6টি কমিশন গেল 3রা অক্টোবর গঠন করা হয় এবং প্রতিবেদন জমা দেওয়ার 90 দিন পর্যন্ত এদের সময় বেঁধে দেওয়া ছিল এবং পরবর্তীতে বিচার বিভাগ কমিশনের সময়সীমা 31 জানুয়ারি এবং বাকি 5 কমিশনের সময়সীমা 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবং এই কমিশনগুলোর সুপারিশের মধ্যে মূলত দেশকে জবাবদিহিমূলক, জনকল্যাণমূলক করার জন্য যেই মোটা দাগে যেই রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার যেই ভারসাম্য, সেই ভারসাম্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এছাড়া সাংবিধানিক যেই প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে যেই সুপারিশগুলো প্রয়োজন সেই সুপারিশ করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন যেই বিষয়টি বলা হচ্ছে যে শুধুমাত্র নির্বাহী ক্ষমতার যেই একচ্ছত্র আধিপত্য, সেটি ছাড়াও সাংবিধানিক কাঠামোর মধ্যে এই ব্যবস্থাকে নিয়ে আসার একটা চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়ে আসলে বেলা 3টায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে, সেখান থেকে কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ইশিকা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত 6 জানুয়ারি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলেমেয়ের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মামলার বলা হয়, আসামি লায়লা কানিজ 13,58,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি লায়লা কানিজের বিরুদ্ধে 1,53,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ছাগলকাণ্ডে আলোচিত গ্রেপ্তার মতিউর ও তার স্ত্রীকে যে কোনো সময় তোলা হতে পারে আদালতে। এ নিয়ে আরও জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কখন নাগাদ তাদের আদালতে তোলা হতে পারে? সেটা আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের এক সময়ের আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার ছেলের যে ছাগল কাণ্ডের কারণে যে দেশব্যাপী যে আলোচনার এসেছেন তিনি, আজকে কিন্তু আমরা দেখছি যে তাকে গতকালকে রাতে ডিবি তাকে গ্রেপ্তার করেছে। সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত কিছু সম্পদ অর্জনের কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। সেই সাথে তার স্ত্রী এবং সন্তানদের বিরুদ্ধেও কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কারণে দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে দেখা যায় 3টি মামলা হয়েছে। সেই মামলার আলোকে গতকালকে বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তাদেরকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। আমরা যেটি জানতে পেরেছি, আসলে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তারা দেয়নি। তবে যেটি জানতে পেরেছি যে দুপুরের পরে অর্থাৎ 1টার পরে তাদেরকে ঢাকার যে জজ কোর্ট রয়েছে নিম্ন আদালতে তাদেরকে তোলা হবে এবং সেখানে দুদকের আইনজীবী থাকবেন এবং সেখান থেকে তাদেরকে এই যে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে আনা হতে পারে, এরকম একটি তথ্য জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি এখানে আছি, এখানে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অথবা দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেনি। তবে এখন পর্যন্ত তিনি কিন্তু আসলে
এই ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। দুপুরের পর নাগাদ তাদেরকে তোলা হবে নিম্ন আদালতে। সেখানে হয়তো আদালতে নেয়ার পরেই আসলে তাদেরকে কয়েকদিনের রিমান্ডে নেওয়া হবে অথবা পরবর্তী জিজ্ঞাসাবাদের পরে কি করা হবে সে বিষয়গুলো আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। ডিবি কার্যালয় থেকে সহকর্মী তুহিন জানাচ্ছিলেন বিস্তারিত। মধ্যরাতে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে অবস্থানরত অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের। এর আগে রাত 11টা থেকে কয়েক দফা সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে থেকে 1টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল জল কামান ব্যবহার করে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়। তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই জল কামান ব্যবহার করেছে পুলিশ। এই সময় রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সচিবালয় এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও কোনো রকম বল প্রয়োগ ছাড়াই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 310 এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। আমরা তো অধিকার দাবি আদায়ের জন্য আসছি, আমরা তো কোনো বিশৃঙ্খলাও করি নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদের উপর ঠান্ডা পানি ছোড়া শুরু করে। এই শীতের কনকনে রাতে একটা মানুষ কতটা অমানবিক হইলে এই কাজটা করতে পারে। আমরা অনশনরত অবস্থায় আছি। আমরা আজকে 2 দিন থেকে অনশন, আমাদের কাছে কেউ আসেনি সরকার পক্ষ থেকে। আর আজকে আমরা পুলিশের জল কামানের শিকার হইলাম। এটা আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের সামনের যে রাস্তাটা, এটা পুরোটাই একটা প্রোটেক্টিভ এরিয়া। এখানে 144 জারি করা আছে সবসময়। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা তোমরা তোমাদের বাসায় যাও, প্রয়োজন হলে কালকে সকালে আসো, তোমরা রাতে থাকো না এখানে। আর রাতে যদি থাকতেই হয় সেক্ষেত্রে প্রেস ক্লাব আছে, এখানে শহীদ মিনার আছে, জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বর বলে ওইখানে আছে, ওইখানে আমরা প্রোটেকশন দিব তোমাদের। কিন্তু এই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছু ঘটলে তোমরা জবাব দিতে পারবে না, আমরাও পারবো না। জুলাই অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খিলগাঁও আনসার বিডিপি সদর দপ্তরে আনসারদের কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, আনসার বাহিনীর কার্যক্রমে গতি ফেরাতে প্রায় 1 লাখের বেশি তরুণদের বাহিনীতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে কাজে আরো গতি আনতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানে জড়িতদের মধ্যে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার বিষয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। এই বাহিনীর সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কিভাবে আরো আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা, ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে। তা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা 60 লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে একক কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায়। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। বিসিবি, ফুটবল ফেডারেশন সহ সকল ক্রীড়া প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচারের দোসররা বহাল আছেন মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের কথা মুখে বলা আর কাজের সাথে মিল না থাকলে জনগণ ভালোভাবে নেবে না। সকালে রাজধানীর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের পরে গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফুটবল ফেডারেশনের নির্বাচনে 2-3 জন ছাড়া সবাই স্বৈরাচারের দোসররাই আবার জায়গা পেয়েছে। বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, যার ফলে মেধাবী খেলোয়াড় তৈরি হয়নি। তাই নতুন আর মেধাবী খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্টের আয়োজন করা। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামেও মহিলা ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান তিনি। যে বাংলাদেশে গত 17 বছর যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যুব সমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছে, সেই মাদক থেকে বাংলাদেশের যুব সমাজকে, তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ে ছাই হয়েছে 3টি রিসোর্ট। বুধবার রাত 2টায় সাইরি ইকো রিসোর্টের রিসেপশনের মাল্টিপ্লাগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মিনিটের মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে পেছনে থাকা আরও 2টি রিসোর্টে। রিসোর্টগুলো শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি হওয়ায় বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। যৌথ বাহিনী ও স্বেচ্ছাসেবীদের প্রাণপণ চেষ্টায় রাত 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এটা হচ্ছে কিনসুক। প্রায় 2টা বাজে আগুন ধরছে আর এখন 60টা বাজে। ওদের 2 ঘন্টা আগুন জ্বলতেছে। অলরেডি 2টা রিসোর্ট অলরেডি শেষ। আশেপাশে আরও অনেক রিসোর্ট আছে, সবগুলো ইকো লাগলে অলরেডি শেষ হয়ে যাবে। আর এখানে দ্বীপে কোনো স্পেশাল কোনো ফায়ার ফিট নাই, ফায়ার সার্ভিসের কোনো লোকজন নাই। তবে কোস্টগার্ডের যে একটা 5 সিস্টেমের যেটা ফায়ার ফিট আছে পানি সিস্টেমের, ওইটা সাগর থেকে পানি নিয়ে অলরেডি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি বালি যে যা পারে সবাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অলরেডি 2টা রিসোর্ট একেবারে শেষ হয়ে যাচ্ছে। মাঘের শুরুতে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে শ্রমজীবীরা। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়ায় অনুভূত হয় তীব্র শীত। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন চারদিক, দেখা মিলছে না কিছুই। ভোরের এই দৃশ্যটি উত্তরের জেলা পঞ্চগড়ের। বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে গুড়ি গুড়ি শিশির। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। এমন কুয়াশা বৃষ্টির মতো ঝিরিঝিরি বৃষ্টির মতো আর কি কুয়াশাটা পড়ে, এই ঠান্ডার মধ্যে উঠে আসাটা খুব তাপ ব্যবহার হয়ে যাচ্ছে। প্রচন্ড শীত, শিশির পড়তেছে। গাড়িগুলো দেখেন এই যে হেডলাইট জ্বালায় আসতেছে, কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা ঝিরঝির করে বৃষ্টির মতো পড়তেছে। জনজীবন বিপর্যয়, খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বের হতে কঠিন কষ্টকর। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কমলেও বেড়েছে শীতের দাপট। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে বের হন তারা। আমরা তো গাড়ি চালাই সকালবেলা প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ, তার বাদে সন্ধ্যা হলে আবার ওই পূর্ণাঙ্গ ওই ঠান্ডায় আবার শুরু হয়। হ্যাঁ, এই জন্য গাড়ি চালাইতে পারি না। যেটা ঠান্ডা, আমরা গরিব মানুষ, আমার জন্য খুব প্রচন্ড কষ্টকর। এমন অবস্থা, এমন পরিস্থিতিতে আছি, এই যে কর্ম যাবার প্রমাণ দিনে ঠান্ডার কারণে কি হবে। একই চিত্র চুয়াডাঙ্গাতেও। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণে বিত্তবানদের অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সবার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। চট্টগ্রামের মিরসরাই ও জোয়ারগঞ্জের থানার 8টি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। একই সাথে তাঁর স্বাস্থ্য, বয়স ও স্ট্যাটাস বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। হামলা ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই সময় হত্যা, বিস্ফোরক আইনে পৃথক 5 মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে। নামেই তিনি একজন প্রধান শিক্ষক। আসল কাজ ছিল প্রভাব খাটিয়ে নিজের আখের গোছানো। রাজনৈতিক ছত্রছায়া ক্ষমতার দাপটে 16 বছরে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা করেছেন আত্মসাৎ। প্রমাণও মিলেছে তদন্তে। বলছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কথা। গেল 5 অগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস বিদ্যালয়ে না আসলেও নিয়মিতই তুলছেন বেতন ভাতা, জানিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
2008 সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শরীফুল ইসলাম। তখন থেকেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। এরপর থেকে 16 বছর ধরে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ফান্ডের টাকা তছরূপ, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, সার্টিফিকেট বাবদ অর্থ আদায় সহ করেছেন নানা অনিয়ম। আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের কোটি কোটি টাকা। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস আসেননি বিদ্যালয়ে, তবে নিয়মিতই তুলছেন বেতন ভাতা। উনি আসলে স্কুলটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে নিয়ে উনি পরিচালনা করতেছিলেন। 5.5 লক্ষর অধিক টাকা তিনি বিভিন্ন সময় চেক সভাপতির কাছে সই করে নিয়ে আসে, মানে 4-5টা পাতা সই করে নিয়ে আসলো, এইভাবে টাকা তোলে। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে শিক্ষা বোর্ডে বেশ কয়েকবার অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। হয়েছে তদন্ত, নির্দেশনাও এসেছে ব্যবস্থা নেওয়ার। তারপরও অদৃশ্য কারণে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। জানিয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা। জোর দাবি যে দ্রুত এই চিঠির আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থনৈতিক যে প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত করেছে এর একটা সুষ্ঠু সুরাহা আমরা চাই, অর্থাৎ বোর্ডের চিঠির আলোকে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দাবি, তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নন তিনি। ওই কমিটিতে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তী পর্যালোচনা। আজ পর্যন্ত এরকম কোনো অডিট কমিটিতে আমার নামে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তদন্ত সাপেক্ষেই তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে এবং সেটা তদন্ত প্রতিবেদনও প্রেরণ করা হয়েছে এবং সেটার অলরেডি আরেকটা তদন্ত করার জন্য কিন্তু সহকারী কমিশনার ভূমিকা আহ্বায়ক করে জেলা থেকে কিন্তু একটা কমিটি করা আছে। তো যেহেতু কমিটি করা আছে সেটা তদন্ত হবে, সেই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো উঠে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ প্রশ্নবিদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে। তাই অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক ও স্থানীয়দের। নাহিদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাগেরহাটে অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনর্খনন শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। অবৈধ দখলদারদের দাবি, নদীর জমি না বুঝেই ক্রয় করে বাড়িঘর করেছেন, তাই উচ্ছেদের আগে ক্ষতিপূরণ চান তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে শেষ নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ করে খনন কাজ চালিয়ে নেওয়া হবে। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। বাগেরহাটের মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে গেছে বিষখালী নদী। দীর্ঘদিন খনন না করা ও অবৈধ দখলে মৃতপ্রায় নদীটি। ফলে পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দেয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে নদী পাড়ের বাসিন্দারা। দুর্ভোগ লাঘবে 2019 সালে নদীটি পুনঃখননের প্রক্রিয়া শুরু হয়। দরপত্র আহ্বান শেষে 2023 সালে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে 24 কিলোমিটার নদী খননে আদেশ দেয় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে অধিকাংশ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মাত্র 1 কিলোমিটার খাল খননে আরো 6 মাস সময় বৃদ্ধি করা হয়। তবে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আমরা উপরস্থ কর্মকর্তাদের এবং উপরস্থ যারা আছেন ওনাদের কাছে আমাদের দাবি যে আমাদের এই খাল খননে কোনো ধরনের কোনো বিঘ্ন তারা না ঘটায়। আমরা চাই যে সুন্দরভাবে এই খালটা যেভাবে কাটতে হয়, ওই ঘর যদিও থাকে তাদের যদি শিডিউলি থাকে যে ভাঙিয়ে দিতে হবে, ভাঙতে হবে। এদিকে অবৈধ দখলদাররা দাবি করেন সরকারি কোষাগারে জমির অনুকূলে খাজনা দেন তারা। উচ্ছেদের আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। নদী হবে জানি না, ঘর বানছি আমরা, সরকারের দলিল দিছে, রেকর্ডও দিছে, আমরা বাড়ি বিডে বেচকে একটু আইয়ে যে পোতা রাখছি। এবারে আমরা একটা মসজিদ করছি, একটা ছোট রুম করছে, একটা কাঠের ঘর আছে, আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। আমরা এই জমিটার খাজনা দিছি, রেকর্ড করছি, সবকিছুই করছি। নোটিশ প্রদান ও মাইকিং করার পরেও খনন কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই সহকারী প্রকৌশলী। সিএস ম্যাপ অনুযায়ী ডিমার্কেশনও করে দেওয়া হয়েছে তাদের এখানে, তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে আমাদের কাজ এখন আমরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দখলদাররা স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের
ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। উচ্ছেদ করতে পারলে আমরা সুন্দরভাবে খালটি নদীটি খনন করতে পারবো এবং খনন করতে পারলে আমাদের যে নদী খননের উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে। খনন সম্পন্ন হলে কচুয়া ও মোরেলগঞ্জের কৃষকদের মুখে আবারও হাসি ফুটবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।